আজকের এই প্রতিবেদনে আপনারা এমন এক বিস্ফোরক তথ্য জানতে চলেছেন যা শুনে আপনারাও চমকে যাবেন। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এই জন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। ব্রেকিং নিউজ হলো প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ভারতকে হুমকি দিয়েছেন। তোমাদের কথা বলতে পারছেন। আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন, এটা কারা করেছে? এনসিপি করেছে। এটাতে মেজরিটি কারা ছিল? জামাতের ছেলেরা ছিল। বিএনপি থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামের নেতৃত্বে যে 10 দলীয় জোট গঠিত হয়েছে, নির্বাচনী জোট, এই জোট 11 দলীয় জোটে রূপান্তরিত হতে যাচ্ছে। অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এবং বারবার অনিশ্চয়তা তৈরি হচ্ছিল যে হয়তো এই বুঝি চরমোনাইয়ের সাথে জামাতের জোটটা হলো না, চরমোনাই পীর সাহেব বুঝি চলে গেল জোট ভেঙে। এবং এক পর্যায়ে চরমোনাই পীর সাহেবের মুখেই আমরা শুনেছি যে না, যদি তারা আমাদেরকে সম্মানজনক আসন না দেয় তাহলে আমরা এই জোট থেকে জামাতকে বের করে দিব। মানে জোটের নেতা চরমোনাই এরকম বোঝাচ্ছিল আর কি। এরকম বহুবার কিন্তু আমরা শুনেছি। তার মানে আমরা ধরেই নিয়েছিলাম যে চরমোনাইয়ের পীর সাহেবকে ইসলাম এবং সমমনা দলগুলোর এই জোটে আর হয়তো পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে আমির ইনি হাতে ছাই মেখে চরমোনাইয়ের পীর সাহেবকে ধরেছেন যে না, কোনো মতো অবস্থায় তাকে ছুটতে দেব না। তো তারই ধারাবাহিকতায় যখন একেবারে অনিশ্চয়তা একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল যে আর থাকছে না, চলে যাচ্ছে, বিএনপির নেতৃবৃন্দের সাথে তারা আলাপও শুরু করে দিয়েছেন। আর ওদিকে তাদের তো তারা মূলত এই কাজটা নিজেদের ইচ্ছা মতো করছিল না, হয়তো কোনো একটা অদৃশ্য শক্তির খপ্পরে পরে এই কাজটা করছিল। জামাত ইসলাম চিন্তা করলো যে যেহেতু জামাত ইসলামের পরেই চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে ইসলামী মহলে, যারা ইসলাম মনা মানুষ তাদের ভিতরে চরমোনাইয়ের পীর সাহেবের একটা গ্রহণযোগ্যতা আছে এবং সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের কিছু সংখ্যক ভোট, সুতরাং তাকে জোটে আনতেই হবে, না আনলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে। সেই সূত্র ধরেই জামাতের আমির চরমোনাইয়ের পীর সাহেবকে অনেকবার সেখানে বৈঠক করেছেন, বসেছেন, তাকে ডেকে এনেছেন। সবশেষে জোটে আসার ব্যাপারে চরমোনাইয়ের পক্ষ থেকে একটি মাত্র শর্ত আরোপ করা হয়েছে। এই একটি শর্ত মানলেই জোটে চলে আসবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কি সেই শর্ত এবং সেই শর্ত কি জামাত মানবে? হ্যাঁ, জামাত এই জোটের জন্য, আগামী নির্বাচনের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য যে কোনো মুহূর্তে ত্যাগ স্বীকার করতে এই মুহূর্তে প্রস্তুত আছে। সেটা যদি তাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতির বিনিময়ে হলেও জামাত ইসলাম তাদের সেই ত্যাগটুকু, সেই কুরবানিটুকু করতে প্রস্তুত আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে করেছে। মুজিবুর রহমান মঞ্জুকে যেখানে দেয়া হয়েছে, এখানে ক্যান্ডিডেটই দেয়নি জামাত। ওই আসনটা কিন্তু জামাতের নিশ্চিত আসন ছিল। ঢাকা 8 আসন দীর্ঘদিন ধরে সেখানে ভোটার মাইগ্রেশন করেছে, সেই আসন ছেড়ে দিয়েছে। ঢাকা 13 আসন, এটি জামাতের ঢাকার ভিতরে অন্যতম একটি শক্তিশালী এলাকা বলা চলে, সেটিও মামুনুল হককে দিয়ে দিয়েছে। এরকম একটার পর একটা বিভিন্ন জায়গায় জামাতের হেভিওয়েট প্রার্থীকে বসিয়ে দিয়ে ছেড়েছে। আর একটি কুরবানি জামাত করতে প্রস্তুত আছে। তো চরমোনাইয়ের পীর সাহেবের চাওয়াটা এখন কি, শর্তটা কি? শর্ত দিয়েছে বরিশাল মহানগরের আসনটা তাকে দিতে হবে। এইটা আমি যে সোর্সের মাধ্যমে শুনলাম, এই সোর্সের মাধ্যমে শোনার পরে আমি আর একটু যাচাই বাছাই করার জন্য বরিশাল মহানগরে আমার কয়েকজন বন্ধু আছে, আমি তাদেরকে একটু নক দিলাম যে এই ব্যাপারে তোমাদের কি মতামত, সেখানে জামাতের অবস্থান কেমন আর চরমোনাইয়ের পীর সাহেবের অবস্থান কেমন। তারা বললেন যে হ্যাঁ, এখানে এবার জামাতের প্রভাবটা বেশ ভালো। তো আমি ওই কথার সাথে একটু মেলালাম আর কি, মিলে গেল। তো তার মানে জামাত বরিশাল মহানগরের ওই আসনটাকে এ ক্যাটাগরির আসন হিসেবে চিহ্নিত করেছে। সেই আসনটি হয়তো চরমোনাইয়ের পীর সাহেবকে দিয়ে দিতে হবে। আর জামাতও
চরমনাইর পীর সাহেবকে এই জোটে রাখার জন্য তার আরও একটি ভালো আসন, এ গ্রেডের আসন চরমনাইর পীর সাহেবের জন্য ছেড়ে দিলেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন জামাত এরকম কুরবানি করতেই হলো, কেন চরমনাইর পীর সাহেব না থাকলে কি হতো, উনি এই জোটে না থাকলে কি এমন ক্ষতি হতো? হ্যাঁ, ক্ষতি একটু ছিল, অবশ্যই ক্ষতি ছিল। আপনারা হয়তো যেটি বুঝতে পারছেন না বা আমরা বুঝতে পারছি না, সেটি জামাতের আমির বুঝতে পেরেছেন। এখানে একটি বিষয় আপনাদের মনে রাখা দরকার, চরমনাইর পীর সাহেব কিন্তু একটু, যেহেতু যে পীর সাহেব তো ভিতরে একটু গর্ব অহংকার আছে যে আমি পীর, আমি সবার বড়, আমি কেন অন্যজনের কথা শুনবো। সুতরাং যখন তাকে না নেওয়া হতো জোটে, তাহলে এই জোটের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক প্রচার প্রচারণা চলতো। যেমনটি প্রচার প্রচারণা চালাচ্ছে মহিবুল্লাহ বাবুনগরী, এবং আপনারা জানেন কোন একটা পেজ থেকে, পেজের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আপনারা একটু যদি কেউ জেনে থাকেন আমার ইনবক্সে একটু দিবেন। একটা পেজ থেকে, একটা সংগঠনের পক্ষ থেকে 101 জন আলেমের বিবৃতি প্রচার করা হলো, যে এরা বিবৃতি দিয়েছে বর্তমানের সবচেয়ে বড় 101 জন আলেম, যারা বলেছেন যে জামাতের নেতৃত্বে যে জোটটা হচ্ছে এই জোটটা ইসলামী জোট নয়, এরা কেউই ইসলামী লোক নয়, এদের ভিতরে ইসলাম নাই। তো সেখানে এমন কিছু মানুষের স্বাক্ষর নিয়ে প্রচার করা হয়েছে। পরবর্তীতে এর ভিতরে একজন হচ্ছে বাইতুল মোকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক। হুজুর এইটি জানার পরে বলেন, না আমি তো এখানে স্বাক্ষর করি নাই বা এই জাতীয় কোনো কথা আমি বলি নাই। এরকম আরও অনেকেই, আরও অন্তত 20 থেকে 30 জন আলেম, তারা পরবর্তীতে তাদের ফেসবুক স্ট্যাটাসে পোস্টে বিবৃতি দিয়েছেন যে না এটি আমরা জানি না এবং আমরা এই ধরনের কথা বলি নাই। তাহলে প্রচারণাটা কোন পথে কারা করছে, এটি কোন উদ্দেশ্যে করছে আপনারা বুঝতে পারছেন। সুতরাং পীর সাহেবকে যদি এই জোটে না আনা হতো একটু ছাড় দিয়ে, তাহলে এই ধরনের আরও অনেক অপপ্রচার, অনেক গুজব এটি প্রসারিত হতো। আর এইটা হলে পরে হয়তো পীর সাহেবের তেমন ক্ষতি হতো না, কিন্তু এই জোটটার অনেক বড় ক্ষতি হয়ে যেত। কারণ কি, আমি একটা উদাহরণ দিই আপনাদের। আপনার কোনো ছোট ভাই, টিনেজ ছোট ভাই, আপনি পরিবারের দায়িত্বশীল, সেই ছোট ভাই যদি আপনার কাছে একটা আবদার করে যে আমাকে এখনই একটা আইফোন কিনে দিতে হবে, আপনার কাছে টাকা নাই, আপনার সামর্থ্য নাই, কিন্তু সে আপনাকে শর্ত দিল যদি এই আইফোন কিনে না দাও তাহলে কিন্তু আমি রেলের তলে মাথা দিয়ে মরবো। এরকম টিনেজরা কিন্তু এরকম করে, তাদের তো কোনো দায়িত্ব নাই, তারা যা খুশি তাই করে ফেলতে পারে, কারণ সে যে কি করতে যাচ্ছে সেই বোধটুকু তার নাই। কিন্তু যে দায়িত্বশীল, যে বড় ভাই, সে কিন্তু বোঝে যে আরে আমার একটা কয়টা টাকার জন্য আমার ভাই চলে যাবে, এই একটা চিন্তা করবে। দ্বিতীয় চিন্তা করবে যে আমি সারা জীবনের জন্য আমার ভাইটাকে, কলিজা টুকরা ভাইটাকে হারাবো। তৃতীয় চিন্তা করবে যে আমার ভাইটা যখন মারা যাবে তখন তো মানুষ আমাকে বলবে তুমি দায়িত্বশীল হিসেবে কি করেছো, তুমি তো কোনো দায়িত্ব পালন করতে পারো নাই, তাকে ঠেকাতে পারো নাই। আর চতুর্থ বলবে যে তুমি কৃপণ, তুমি তোমার ভাইয়ের প্রতি জুলুম করেছো। এই বিভিন্ন ধরনের অনেক এরকম বলা যেতে পারে। সুতরাং ওই অবস্থায় আর কি জামাত ইসলাম দায়িত্বটা নিয়ে নিলেন যে না আমার একটু ক্ষয়ক্ষতি হয় হোক, আমি তাকে জোটে নিয়ে আসি। এখন আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে আমি বানিয়ে বলছি, আমি বানিয়ে বলছি না। তাদের ভিতরে যে একটু গর্ব অহংকার আছে এবং তারা যে জামাতকে নেতা মানতে চাচ্ছে না, এর একটা বাস্তব প্রমাণ আসেন এই যে ভিডিওটাতে দেখি। আর একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার বলছি যে এখানে যে বারবার আপনারা একটা কথা প্রকাশ করতেছেন জামাতের নেতৃত্ব ইসলামী জোট বা সমমনা দল, এটা কিন্তু না। আমরা কিন্তু আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যু ভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এরা জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো, অন্যান্য দলগুলো আমরা একত্রিত হয়ে কাজ করছি বা আমরা জোটবদ্ধ হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ওইভাবে আপনারা প্রচার করবেন না। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি। ধন্যবাদ। এখানে জামাতের সাথে কোনো জোটের প্রশ্নই তো আসে না। আচ্ছা কথা বলেন কেন? বুঝতে পেরেছেন, তিনি জামাতকে নেতা মানতে নারাজ, তিনি জামাতকে নেতা মানবেন না। এবং এই যে এটা যে একটা হাদিসের বরখেলাপ, এই হিসাবটুকু কিন্তু তার নাই। একটা হাদিস আছে না যে সম্ভবত সুনানে আবু দাউদ শরীফের 2608 নম্বর হাদিস, আপনারা যদি আমি ভুল বলে থাকি তাহলে একটু কমেন্ট বক্সে বলে দিবেন। সেখানে বলছে যে আল্লাহ রসুল বলছে যে তোমরা যদি কোনো জায়গায় 3 জন ব্যক্তিও থাকো তাহলে সেখান থেকে একজনকে নেতা নিযুক্ত করবা। আল্লাহ রসুলের এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে না, একটা গুরুত্ব আছে না। তিনি কেন এই কথাটি বলেছেন আল্লাহ রসুল? কারণ নেতা না থাকলেই তো বিশৃঙ্খলা তৈরি হয়। 2 দিন পরে সবাই বলবে যে আমি আব্বা, আমি আব্বা, তাহলে আরেক নতুন মারামারি শুরু হবে না? তো এইটা যে আল্লাহ রসুলের হাদিসের বরখেলাপ হচ্ছে, এই চিন্তা কিন্তু তার মাথার ভিতরে নাই। তার ওখানে এসে যে না জামাতকে আমি নেতা মানবো না। সুতরাং এই কথা তিনি বলছেন, তার কারণে জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছে যে তাকে যে কোনো মূল্যে জোটে রাখতে হবে। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে, অসম্ভবকে সম্ভব করে, ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনূসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনূস কাজ করছেন। দর্শক, খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন।
এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত, তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে অমুক তমুক। এর মানে, আর এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনে জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। যেমন আয়নাঘর ভিজিট করতে বাধা দিয়েছে, ভিজিট করতে দিতে চায় নাই, কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টা সামনে আসার পর ইউনূস আয়নাঘর ভিজিট করতে পেরেছেন। এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে, এই কারণে বিষয়টা পদে পদে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এমনকি এই যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট যাতে পাবলিশ না হয় এজন্য নানান চেষ্টা করেছিল। বিষয়টা এতটাই সিরিয়াস, আমি অসম্ভবকে সম্ভব করা কেন বলেছি দেখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি গুম হয়েছিলেন, তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক। অনেকে বলেন তিনি গুম হন নাই, ওটা ছিল নাটক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন, তাকে গুমই করা হয়েছে। এস আলমের একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাদের দালালিত্ব গ্রহণ করো, ট্রেনিং দিব, তোমাকে ভালো জায়গায় রাখবো, কোনো সমস্যা নেই। তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে, রয়ের কাছে সাবমিট করেছেন। কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন, বিষয়টা এরকম নয়। গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন, এইটা হচ্ছে ঘটনা। তো সেই সালাউদ্দিন আহমেদ তিনি এত বড় একজন নেতা, অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা, তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি। সেই সালাউদ্দিন আহমেদ কেসই করতে চান না, মামলাই করতে চান না। একটা পর্যায়ে জনগণের চাপে সমালোচনার মুখে মামলা করতে বাধ্য হয়েছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে। তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী, যে সালাউদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রী সাহস করে না মামলা করতে। এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদের হুমকি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দলে বিচার ঠিক মতো দাবি করে না, করতে পারে না, কত ঘটনা। তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক, কিন্তু তারা নজিরবিহীন ভাবে তারা এসি প্রিজন ভ্যানে চলে। এসি প্রিজন ভ্যান বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। অথচ সাবেক মন্ত্রীরা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল প্রিজন ভ্যানে আসে, তারা এসি প্রিজন ভ্যানে আসে, আবার থাকে কোথায়, কার্যত থাকে বাসায় স্ত্রী নিয়ে মনে হয়। কারণ বলে যে একটা সাবজেলে থাকে ক্যান্টনমেন্টে, কিন্তু সেই সাবজেল কোথায় কি এর কোনো অস্তিত্ব আমরা দেখিনি বা কোনো গণমাধ্যমে আসেনি। এর মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে তারপরে যে যার বাসায় হয়তো চলে যায়, এটা হতে পারে। অথবা তাদের একটা 5 স্টার মানের বিল্ডিং ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে তাদের স্ত্রী নিয়ে থাকে। এই ওটা কোনো জেল না, মোবাইল ওনাকে চালায়, আদালত অনুমতি দেয়নি মোবাইল চালানো, কিন্তু মোবাইল চালায়, এটা কে দেখবে? ওখানে সরকারের কার নিয়ন্ত্রণ আছে? অতএব এই গুম খুনে জড়িতদের বিচার এবং গুম বিষয়টা এমন কেউ জড়িত যেটার বিচার ইউনূস নিজেও করতে পারছেন না। এই চূড়ান্ত প্রতিবেদন ঠেকানোর নানান চেষ্টা হয়েছিল। ওসমান হাদি হত্যার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা যতই বিচার করতে চাও, যাই করো, আমরা কিন্তু এখনো এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যার কুল কিনারা সাগরণী হত্যাকাণ্ডের মতো ইমাম মাহদী আসার আগে তোমরা পাবা না। পরিস্থিতি আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক। তা সত্ত্বেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূসের আশ্বাসেই এবং গুম কমিশনের অকুত ভয়ে সৈনিকরা চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয়, ইতিহাস নিয়ে একদিন পিএইচডি হবে, এমফিল হবে, তখন এই গুম কমিশনের রিপোর্ট ইতিহাসের অন্যতম একটা পার্ট হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হবে। অতএব এটা একটা অবিস্মরণীয় অধ্যায়, যে গুমের কুল কিনারা পেয়েছেন, গুমের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন প্রফেসর ইউনূস। অন্য কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামায়াত ইসলামী যদি 300 জনের 298 আসন নিয়ে ক্ষমতায় আসতো, এই গুম কমিশন এর কুল কিনারা দেখে যেতে পারতো না। বিএনপি তারা তো এগুলো নিয়ে কথাই বলতো না, তাদের নেতাদের জীবন অনেককে বিসর্জন দিত, তারপর এটা নিয়ে কথা বলতো না। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। অতএব এটা ছোটখাটো কোনো বিষয় নয়, আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। 6000-এর মতো গুম হাসিনা করেছিল, এবং একটা বড় অংশ, বেশিরভাগই জামাত শিবির। তার মধ্যে 75% যারা ফিরে এসেছে তারা জামাত শিবির। বিএনপি অনেকে ফিরে আসতে পারেনি। কি দুঃসহ ঘটনা। তো এই প্রতিবেদন ভবিষ্যতে কোনো গুমের ঘটনা না ঘটনার ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই প্রতিবেদন যেহেতু পাবলিশড হয়েছে এবং বিচার শুরু হয়েছে অভিযুক্ত সেনা অফিসারদের, অতএব এই বিচার যদি কেউ বানচাল করতে চায়, এই প্রতিবেদন তো আছে এই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম নিজেরা বিচার করবে। একটা পর্যায়ে মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, কখন? যখন বিচার করতে ব্যর্থ হয় রাষ্ট্র। দেশে আইনের শাসন থাকলে মব হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়া হয় না। দর্শক, গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। চূড়ান্ত প্রতিবেদন কমিশন এখন যারা রাজনৈতিক উদ্দেশ্যে 6000 মানুষকে গুম করতে পারে, যারা হত্যার চাইতে অনেক ভয়ানক, তার কতটা নিকৃষ্ট। অতএব তাদেরকে রাজনীতিতে আর কখনো অনুপ্রবেশ করতে, ঢুকতে সুযোগ দেওয়া উচিত নয়। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের যে প্রধান, ভারতের আতঙ্ক, ভারত যার নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভারত একবার পিটিয়েছিলেন আচ্ছা মতো এই গুম কমিশনের প্রধান।
কমিশন জানায় 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশন জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1559টি অভিযোগ সংখ্যা অনুযায়ী গুম হিসাবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কিন্তু গুম হয়েছে প্রায় 6000। এখন কোনো অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন দাবি নির্দেশ বলেন, মানে এখন এটা চলছে। কিন্তু এটার মোটিভ কেন কি করেছে, বা এক কথায় কারা কি মোটামুটি জড়িত ছিল, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর লোকজন বেশ কয়েকজন নাম এসেছে, এরা জড়িত ছিল। আর একদম পূর্ণাঙ্গ রিপোর্ট তো গণমাধ্যমে এইভাবে আসেনি, অনেক বড় রিপোর্ট, কুল কিনারা পাওয়া গেছে। এর মানে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় হিসেবে এটা নিয়ে স্টাডি হবে ভবিষ্যতে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।